আমি পথিক, আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর। ব্যাকপ্যাক নিয়ে বেরিয়ে পড়ি, দেখবো বিশ্ব। কাতারে আমাদের ছোট্ট ডে ট্রিপের জন্য আমরা বেরিয়ে পড়েছি। মোট 15 জন আমরা এই ডে ট্রিপের সিদ্ধান্ত নিয়েছি। মিস্টার এবং মিসেস পাল এই ডে ট্রিপে যাচ্ছেন না। আমাদের গাড়িতে মোট 7 জন আছেন। আর এখন আমরা দোহা ডে ভ্রমণ, ছোট্ট অ্যারাউন্ড 2.5 থেকে 3 ঘন্টার একটা ছোট্ট ভ্রমণ, গাড়ি করেই ভ্রমণটা হবে, করতে চলেছি। প্রসঙ্গত আমাদের এই গ্রুপ ইউরোপ ট্যুরে দোহা ভ্রমণ কিন্তু কোনোভাবেই ইনক্লুডেড ছিল না বা থাকার কথাও নয়। একটা বিশেষ পরিস্থিতিতে এই স্কোপটা আমাদের সামনে চলে এসেছে। মধ্যপ্রাচ্যে আপনারা জানেন যুদ্ধের একটা আবহাওয়া ছিল এবং সেই কথা মাথায় রেখে কাতার এয়ারওয়েজ তাদের যে ফ্লাইট সেটা রিশিডিউল করেছিল ফ্রম কলকাতা টু প্যারিস, এবং দোহাতে এই ফ্লাইট রিশিডিউল হওয়াতে একটা 17 ঘন্টার লেওভার আমরা পেয়েছি। এবং এই লেওভারে আমাদেরকে কাতার এয়ারওয়েজ র্যাডিসন ব্লু 5 স্টার হোটেল, যেটা এয়ারপোর্ট থেকে বেশ কিছুটা দূরে, সেখানে ওরা এনে রেখেছে এবং আমাদেরকে রুম প্রোভাইড করেছে, লাঞ্চ প্রোভাইড করছে, যাতে করে আমাদের থাকার ক্ষেত্রে কোনো অসুবিধা না হয়। এবং ট্রানজিট ভিসারও ওরা ব্যবস্থা করেছে এবং তার জন্য আমাদেরকে কোনো এক্সট্রা চার্জ দিতে হয়নি। এই দীর্ঘকালীন লেওভারের কারণে আমাদের হাতে প্রায় 4-5 ঘন্টা রয়েছে, যেটাকে আমরা ব্যবহার করছি দোহার একটা হাফ ডে ট্রিপ করার জন্য। আমরা এই গাড়িটি হোটেল থেকেই ব্যবস্থা করেছি। পার আওয়ার 80 কাতারি রিয়াল। দোহা রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা হয়তো অনেকেই জানেন যে দোহা হচ্ছে কাতারের রাজধানী এবং মধ্যপ্রাচ্যের একটা গুরুত্বপূর্ণ শহর। পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগরের তীরে অবস্থিত এই দোহা শহর। सर हम लोग अभी फर्स्ट स्टॉप हम लोग का कहाँ पर है? ये सुको कफ्तर है। सुक? गाड़ी आगे जाता ना, हाँ, सुको का ट्रेडिशनल मार्केट। আমরা এখন একটা ট্র্যাডিশনাল মার্কেটের উদ্দেশ্যে যাচ্ছি। যারাই দোহা বেড়াতে আসেন তারা এই সৌক ওয়াকিফ, একটা ট্র্যাডিশনাল মার্কেট, সেটা অবশ্যই ঘুরে দেখেন। যেহেতু আমাদের কাছে অঢেল সময় নেই, তাই আমরা নির্দিষ্ট কিছু জায়গায় ঘুরে দেখব, যাতে করে দোহা শহরের একটা ফিল আমরা পেতে পারি। সামনে দোহা স্কাইলাইন ভিজিবল। ट्रेडिशनल मार्केट, बिग मार्केट है। এই পুরো এলাকাটাই কাতারি ট্র্যাডিশনাল মার্কেট এক অঞ্চল। এটা আমরা এখানে পায়ে হেঁটে বন্ধু ঘুরে খানিকটা দেখব, যদিও আমাদের হাতে টাইম স্বল্প, কিন্তু তাও খানিকটা আমরা ঘুরে এই জায়গাটার ফিল নেওয়ার আমরা চেষ্টা করব। দেখুন দর্শক বন্ধুরা, দূরে দোহার স্কাইলাইন দেখা যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর। ভৌমিকদা একদম ঠিক বলছেন, জায়গাটা সত্যিই খুব সুন্দর। ইউরোপ ট্রিপের শুরুতেই এরকম একটা সারপ্রাইজিং দোহা ট্রিপ আউট অফ নোহোয়্যার, থ্যাঙ্কস টু কাতার এয়ারওয়েজ। রাস্তার উল্টো দিকে একটা পার্ক দেখতে পাচ্ছি ঠিকই, কিন্তু হাতে সময় এতটা নেই যে পার্কটা ঘুরে দেখব। বানিয়েছে জায়গাটা। অরেঞ্জ ক্যাপ পরা যাদের দেখছেন তারাই আমাদের টিমের সদস্য, তারাই ব্যাকপ্যাকার্স নোটবুকের সাবস্ক্রাইবার। তারা নিজেদের মতো করে জায়গাটা ঘুরছেন। আসুন আপনাদেরকেও পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাই ক্যামেরার লেন্সের মধ্যে দিয়ে। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। আমরা আমাদের গ্রুপের ট্রাভেলারদেরকে বলে দিলাম যে আমরা আবার ঠিক এইখানটাতেই আধ ঘন্টা পরে এসে মিট করব। আপাতত যে যার মতো করে আমরা ঘুরব। সময়ের দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে,
কারণ আরও বেশ কিছু জায়গা আমাদের ঘুরে দেখার আছে। দর্শক বন্ধুরা, কাতারের ঐতিহ্যের স্বাদ পেতে হলে আপনাকে এই সৌখ ওয়াকিফ অঞ্চলে আসতেই হবে। কাতারি ট্র্যাডিশনের আরেক ঝলক, পাখির দোকান। একটা জিনিস এখানে বিশেষভাবে লক্ষ্য করার, যত সংখ্যক পাখি খাঁচার ভিতরে আছে, খাঁচার বাইরে এই বিল্ডিংগুলোর কার্নিসেও কিন্তু অনেক অনেক পাখি বসে রয়েছে। কিচিরমিচির শব্দে নিজেদের মধ্যে এরা যে কী কথা বলছে কে জানে। দোহা ভ্রমণ আমাদের এখনো চলছে। সামনে যে এলাকাটা ওটা হচ্ছে সি এরিয়া। আমরা সুক মার্কেট এরিয়া থেকে বেরিয়ে গেছি। ক্যামেলে দেখুন দর্শক বন্ধু, ক্যামেল, কাতারি ক্যামেল। আমরা গাড়ি থেকে নেমে এদেরকে একটু দেখবো। আমরা সকলেই জানি দর্শক বন্ধু যে মরুভূমি অঞ্চলে ক্যামেল তথা উট দৈনন্দিন জীবনযাপনে কতটা গুরুত্বপূর্ণ। এরিয়াটা একটা ছোট্ট একটা ভিউ করে আপনাদের দেখাই। ভৌমিক, এত কাছ থেকে উট তো আগে আমি দেখিনি, আপনি কি দেখেছেন? খুব কম দেখেছেন। স্টেশন হ্যাঁ, উট দেখেছি, আমাদের কলকাতা তো বকরিদের সময় উট থাকে। আচ্ছা, এত সংখ্যায় দেখিনি। এত সংখ্যা দেখেননি? একেবারে অদ্ভুত অদ্ভুত একটা জিনিস। সামনের যে বিল্ডিং দেখছেন ওটা হলো জাতীয় জাদুঘর তথা ন্যাশনাল মিউজিয়াম। যেহেতু আমাদের খুব কম সময়ে বেশ কিছু জায়গা কভার করতে হবে, সেরকমটাই আমরা ভেবেছি, তাই এই মিউজিয়ামের ভিতরে আমরা যাচ্ছি না। আমরা পার্কিংয়ে গাড়িটা দাঁড় করিয়ে সামনে থেকে যতটুকুনি জায়গাটা সম্বন্ধে একটা ধারণা করা যায় সেটাই করব। যে ভবনটির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা মরুভূমিতে পাওয়া যায় এক ধরনের ফুল, ডেজার্ট রোজ বলা হয়, তার আদলে তৈরি। আর এই মিউজিয়ামটির নকশা তৈরি করেছিলেন বিখ্যাত ফরাসি স্থপতি জিন নভেল। এই মিউজিয়ামটার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ওল্ড অ্যামরি প্যালেস, যেটা এই মিউজিয়ামের কেন্দ্রস্থলে একদম অবস্থিত। এটা পুরনো একটা রাজপ্রাসাদ, যা একসময় কাতারের শাসক পরিবারের বাসভবন ছিল। এই এরিয়াটাতে দর্শক বন্ধু 2022 ফুটবল বিশ্বকাপের 7খানা স্টেডিয়াম এখানে বানানো হয়েছিল। আপনারা সবাই জানেন কাতার 2022 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ হোস্ট করে। এবং আর্জেন্টিনা সেই বিশ্বকাপটি মেসির নেতৃত্বে জিতেছিল। বর্তমানে এই জায়গাটা কাতারের একটা ইম্পর্ট্যান্ট ডেস্টিনেশন হয়ে উঠেছে। যারাই কাতার বেড়াতে আসেন তারাই এখানে একবার আসেন অবশ্যই। দর্শক বন্ধু, আপনারা সবাই জানেন যে 974 ইসলামে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সংখ্যা। তো সামনের যে স্টেডিয়ামটা আপনি দেখতে পাচ্ছেন দূরে, ওটার নাম হচ্ছে 974। এবং এটি 974টা কন্টেনার দিয়ে এই স্টেডিয়ামটা তৈরি। 974টা শিপিং কন্টেনার দিয়ে এই স্টেডিয়ামটা বানানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে চাইলে এটাকে ডিসম্যান্টেল করে অন্যত্র নিয়ে যাওয়া যাবে এবং সেখানে আবার এই স্টেডিয়ামটাকে বানিয়ে ফেলা যাবে। সবাই অত্যন্ত এক্সাইটেড। ফুটবল যে স্টেডিয়ামটা যেখানে ফাইনাল হয়েছিল আমাদের সামনে। দর্শক বন্ধু, এই স্টেডিয়ামটার নাম হচ্ছে লুসেইল স্টেডিয়াম।
যারা এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো জানেন যে এই স্টেডিয়াম নির্মাণে পশ্চিমবঙ্গের শিল্প শহর দুর্গাপুরের একটা কোম্পানি পিনাকেল ইনফোটেক তার একটা দারুণ বড় ইনভলভমেন্ট ছিল। স্টেডিয়ামটির ডিজিটাল নকশা তারাই তৈরি করেছিল। এরিয়াটা আপনাদের খানিকটা ভিডিও করে দেখাচ্ছি, তাহলে আপনারা আন্দাজ পাবেন। কি আসবে না শুধু লোকেশনটাই নেওয়া আর কি। হ্যাঁ দর্শক বন্ধু, আমরা এখন দোহার ইসলামিক মিউজিয়ামের এন্ট্রান্সে দাঁড়িয়ে আছি। যদিও আমরা মিউজিয়ামটাতে ঢুকবো না, কিন্তু মিউজিয়ামের সামনে যে এরিয়াটা, সেই এরিয়াটা থেকে অত্যন্ত একটা সুন্দর ভিউ দোহা পোর্ট অঞ্চলের পাওয়া যায়। দেখুন দর্শক বন্ধু, পারস্য উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা এই অসাধারণ স্থাপনাটা কিন্তু শুধু একটা মিউজিয়াম নয়, এটা ইতিহাস, শিল্প আর স্থাপত্যের এক অনবদ্য মেলবন্ধন। এই মিউজিয়াম অফ ইসলামিক আর্ট অবশ্যই দোহা ভ্রমণের একটা অবিচ্ছেদ্য ডেস্টিনেশন, যেটা কোনোভাবেই আপনি মিস করতে পারেন না। আর এই জায়গাটা এত অসাধারণ লাগছে এই মুহূর্তে, জানি না আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা কতটা বিষয়টা ফিল করতে পারছেন, কিন্তু আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি তাদের কাছে এটা একটা অন্য রকমের পাওনা। আমাদের ইউরোপ ট্যুর একটা অন্য মাত্রা যোগ হলো এই দোহা ট্রিপের মধ্যে দিয়ে। আমার সঙ্গে আছেন মিস্টার রয়। মিস্টার রয়, কেমন লাগছে? অপূর্ব, এত সুন্দর জায়গা এর আগে কখনো ভাবিনি যে এত ভালো জায়গা আসতে পারবো। চারিদিকে এই সমুদ্র শহরটা, লাইটিং, সন্ধ্যাবেলার যে অপূর্ব, না দেখলে বিশ্বাস করা যায় না এত সুন্দর করে একটা শহর সাজানো যেতে পারে। আর এই আপনার একদম ব্যাকগ্রাউন্ডে যে স্কাইলাইনটা আমরা দেখতে পাচ্ছি কাকু, এটার কিন্তু একটা অন্যরকম একটা শোভা আছে। হ্যাঁ নিশ্চয়ই, সেইটাই তো বললাম যে এই দোহাতে গাছপালা কম, গ্রিনারি কম, কিন্তু এই যে স্কাই লাইনটা, অপূর্ব সমুদ্র, এটা কিন্তু একটা অপূর্ব অন্যরকম শোভা আছে। এর রাতের এই যে লাইটিং দেখার মতো, যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই লাইটিং এর অপূর্ব কারুকার্য। আর যদিও এটা মিডল ইস্ট এবং মে মাস, খুব একটা গরম না, খুব গরম নেই, সমুদ্রের ভালো ঠান্ডা বাতাসের হাওয়া এখন অল্প অল্প আমরা বুঝতে পারছি। প্রখর রৌদ্রে এই ট্যুরটা সম্ভব ছিল না, এখন সন্ধ্যা হওয়াতে টেম্পারেচার অনেকটা কমে এসছে, আর সমুদ্রের ভালো হাওয়া, ঠান্ডা বাতাস, মানে আমাদের গরম মনেই হচ্ছে না এখন। মিউজিয়াম অফ ইসলামিক আর্ট দেখার পরে আমরা আবার গাড়িতে চেপে বসলাম, আরও কয়েকটা জায়গা আমরা ঘুরব। দোহা শহরটা যে এত সুন্দর সেটা সত্যি করেই আমাদের জানা ছিল না। সামনে যে বিল্ডিংটা দেখছেন উপরে কাতারের ফ্ল্যাগ, সেই বিল্ডিংটা হচ্ছে কাতারের পার্লামেন্ট। ডান দিকে পারস্য উপসাগর, পার্সিয়ান গালফ, এখানে চাইলে আপনি বোটিং করতে পারেন। ওয়ার্ল্ড কাপ ট্রফি আছে ডেমো। সামনেই কাতারের পার্লামেন্ট বিল্ডিং, বিরাট বড় একটা ফাসাড এবং সমুদ্র অঞ্চল। বাইশের ফিফা ওয়ার্ল্ড কাপের একটা ফটো প্লেস, ফটো অফ জায়গা এটাকে বলতে পারেন। অনেক লোকেরা এখানে ছবি তুলতে আসেন। অত্যন্ত বিউটিফুল একটা ফাসাড, একটা প্রমেনাড যাকে বলে ইংলিশে। আমরা জানি মধ্যপ্রাচ্যে কত গরম, কিন্তু এই মুহূর্তে একেবারে কোনো গরমই নেই। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ফিফা ওয়ার্ল্ড কাপের রেপ্লিকাটার ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপের সদস্যরা অত্যন্ত উৎসাহিত এরকম একটা সুযোগ তাদের কাছে হঠাৎ করে চলে আসার জন্য। তারাও এই জায়গাটার ফিল নিচ্ছেন, ছবি তুলছেন নিজের নিজের মতো করে।
শুধু একবার দেখুন কি অসাধারণ সুন্দর লাগছে। আমি জানি না আপনারা কতটা ফিল করতে পারছেন, কিন্তু বিশ্বাস করুন আমরা সবাই একদম স্পেলবাউন্ড। আবার গাড়িতে উঠে পড়েছি এবং পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে চলেছি। দোহার সৌন্দর্য সম্বন্ধে একদম ধারণা ছিল না। যারা এই ভিডিওটা দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শহরটা পুরো আলোয় ভেসে যাচ্ছে। এখানে দর্শক বন্ধু একটা বিশেষ বিষয় আপনাদেরকে বলতে চাই। যেহেতু ব্যাকপ্যাকার্স নোটবুক কোনো ট্রাভেল কোম্পানি নয়, কোনো ট্রাভেল এজেন্সি নয়, অ্যান্ড উই আর নট এ প্রফেশনাল আউটফিট, তাই যে সুযোগটা কাতার এয়ারওয়েজ আমাদেরকে দিয়েছে সেটা আমরা নিতে পারছি। যদি কোনো ট্রাভেল কোম্পানি হতো তাহলে কিন্তু তারা যে স্ট্রিক্ট যে ট্যুর আইটিনারি তার বাইরে তারা কোনোভাবেই কোথাও নিয়ে যায় না, নিয়ে যাবে না। আমরা ব্যাকপ্যাকার্স নোটবুকের পক্ষ থেকে যে এফোর্টটা নিয়েছি কিংবা যে ইনিশিয়েটিভটা নিয়েছি, এটা বলতে পারেন একটা লার্জ ফ্যামিলি লাইক ট্যুর, যেখানে আমরা একটা পরিবারের মতো ঘুরতে বেরোচ্ছি, ঘুরবো, দেখব এবং আনন্দ করব। আপনারা যারা আজকের এই ভিডিওটা দেখছেন তাদের মধ্যে যারা ভাবছেন যে আপনারাও আমাদের সঙ্গে এভাবে বেড়াতে যেতে পারবেন কি না, তাদের জন্য বলবো যে আমাদের সঙ্গে বেড়াতে যাওয়ার মূলত 3টে ক্রাইটেরিয়া। প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনাকে আমাদের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে হবে। দ্বিতীয় ক্রাইটেরিয়া হচ্ছে আপনাকে বুঝতে হবে যে বাজেট ট্রাভেল গুরুত্বপূর্ণ না ট্রু ভ্যালু ফর হোয়াট ইউ স্পেন্ড ইজ গুরুত্বপূর্ণ। মানে আপনি বাজেটে ট্রাভেল করতে চান সেটাই আপনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ, নাকি আপনি যে পয়সা খরচা করছেন সেই পয়সার সঠিক মূল্য আপনি পাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ। যদি আপনার কাছে একমাত্র গুরুত্বপূর্ণ পয়েন্ট বাজেট ট্রাভেল, তাহলে বলবো আমাদেরকে এড়িয়ে চলুন। আমরা কিন্তু কখনোই বলছি না যে আমরা বাজেট ট্রাভেলের পক্ষে। আমরা বলছি বাজেট ট্রাভেলের থেকেও গুরুত্বপূর্ণ আপনি যে পরিমাণ টাকা খরচা করছেন সেই পরিমাণ দ্রষ্টব্য আপনি দেখতে পারছেন কিনা। গেম সেন্টার, আচ্ছা। দর্শক বন্ধু, এখন যে অঞ্চলটা দিয়ে আমরা চলেছি সেটা কাতারের গেম সেন্টার। একটা শহরের ভিতরে নির্দিষ্ট একটা বিশাল জায়গা জুড়ে এই গেম সেন্টার নির্মিত হয়েছে। এটা কিন্তু বিশ্বকাপের আগেই নির্মিত হয়। নানা ধরনের আধুনিক যে গেমস সেগুলো আপনি খেলতে পারবেন এখানে, তার জন্য ব্যবস্থা রয়েছে। এগুলো কিন্তু সাবেকি যে গেমসগুলো সেগুলো নয়, এগুলো হচ্ছে ডিজিটাল যুগের যে সকল গেমস, যেগুলো মোবাইলে খেলা যায়, যেগুলো ল্যাপটপে খেলা যায়, যেগুলোর জন্য আলাদা গেমিং কনসোল হয়, সেগুলো আপনারা এখানে पहले कुछ भी नहीं है, पूरा बनाया नेचुरल नहीं है, আর্টিফিশিয়াল বানানো। শুনলেন, এখানে কিচ্ছু ছিল না, পুরো জায়গাটা আর্টিফিশিয়ালি বানানো হয়েছে শুধুমাত্র পর্যটনের কথা মাথায় রেখে। দর্শক বন্ধু, আমরা এখন পার্ল আইল্যান্ডের দিকে যাচ্ছি। এটা সম্পূর্ণ একটা নতুন জায়গা। 15-20 বছর আগে এখানে ধুধু মরুভূমি ছিল। সম্প্রতি এখানকার ভোল একেবারে পাল্টে গেছে। বিজ্ঞান আর প্রযুক্তি কি আশ্চর্য মেলবন্ধন ঘটিয়েছে ভাবুন। এই যে আইল্যান্ডটাতে আমরা যাচ্ছি, এই আইল্যান্ডটা কিন্তু ম্যান মেড আইল্যান্ড। আপনারা একদম ঠিক শুনলেন, এটা কোনো ন্যাচারাল আইল্যান্ড নয়, এটা মানুষের তৈরি করা একটা আইল্যান্ড। দর্শক বন্ধু, নিশ্চয়ই বুঝতে পারছেন জায়গাটা কতটা সুন্দর দেখতে, কি অসাধারণ এর সৌন্দর্য। রাতের বেলায় যেন আরও ফুটে উঠেছে এর সৌন্দর্য। দর্শক বন্ধু, এখন ডান দিকে বিখ্যাত রোলস রয়েসের শোরুম, আর বাঁ দিকে ফেরারি। এটা দোহা এবং সমগ্র কাতারের সবচেয়ে লাক্সারিয়াস স্টেইং এরিয়া। যারা এখানে থাকে তাদের বিত্তের পরিমাণ, তাদের সম্পত্তির পরিমাণ হিসেব করার চেষ্টা না করাই ভালো। आइलैंड है, राइट साइड बड़ा मोटा है, लेफ्ट साइड में छोटा छोटा पड़ता है। আচ্ছা, ये आइलैंड
আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা এই মুহূর্তে একটা ব্রিজের উপর দিয়ে চলেছি এবং আইল্যান্ডে প্রবেশ করছি। মরুভূমির মধ্যে আমরা ওয়েসিসের কথা শুনেছি, কিন্তু মরুভূমির মধ্যে এরকম একটা শহর বসিয়ে ফেলা, এবং সেটাও সাধারণ কোনো শহর নয়, একটা অত্যাধুনিক শহর যেখানকার আলোর চমক দেখে যে কারো মনে হবে যে তিনি যেন কোনো মায়াপুরীতে চলে এসেছেন। এই উঁচু উঁচু মাল্টি স্টোরেড টাওয়ারগুলোর আলোর চমক দেখে আপনি বিস্ময়ে হতবাক হবেনই। টু বি ভেরি অনেস্ট, এরকম একটা জায়গার মধ্যে দিয়ে গাড়ি করে যাওয়ার অভিজ্ঞতা একটা অন্য লেভেলের এক্সপিরিয়েন্স। আলাদা করে কিন্তু দোহা ভ্রমণ হয়তো আমাদের কোনোদিনও হয়ে উঠতো না। আমাদের লাস্ট গন্তব্যে আমরা চলে এসেছি। দোহার ভেতরে মিনি ভেনিস। হ্যাঁ দর্শক বন্ধু, আপনারা ঠিকই শুনলেন, দোহার ভেতরে একটা মিনি ভেনিস। এটা হচ্ছে সেই মিনি ভেনিসের রিয়াল্টো ব্রিজ। অদ্ভুত একটা ব্যাপার কাকু, দেখুন, যে দেশে তেল ছাড়া কিছু নেই, অনলি ডেজার্ট, তারা ট্যুরিস্টকে অ্যাট্রাক্ট করার জন্য কি কি বানিয়েছে। কত কিছু করেছে। আমাদের ব্যাকপ্যাকার্সের কিছু সদস্য আমরা ওখানে দেখতে পাচ্ছি। দোহা ভ্রমণ কমপ্লিট করে আমরা ফিরে চলেছি আমাদের হোটেল র্যাডিসন ব্লুতে। ওখানে আমরা ডিনার করে কাতার এয়ারওয়েজের ব্যবস্থাপনায় দোহার যে এয়ারপোর্ট, হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার উদ্দেশ্যে রওনা দেব, এবং এখান থেকে আমরা সরাসরি প্যারিসের চার্লস দ্য গল এয়ারপোর্টে নামব 16 জন সাবস্ক্রাইবারকে নিয়ে। আজ দর্শক বন্ধুরা এ পর্যন্তই। এর পরের ভিডিওতে থাকবে প্যারিসে আমাদের প্রথম দিনের অ্যাক্টিভিটি। অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। যাবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন এবং সুস্থ থাকুন।